কিপ্টে শাশুড়ি বৌমা শারদা আর অনামিকা দুজনেই হাতে ব্যাগ আর কিছু খুচরো টাকা নিয়ে হরিশ আর ভাবনা যে স্কুলে পড়তো সেখানে যায় আর প্রিন্সিপাল রুমের বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ও বৌমা, যখন আমি প্রিন্সিপাল ম্যাডামের রুমে দাঁড়িয়ে কথা বলবো তুমি এই 3টে কথা শুধু বলো। আচ্ছা ঠিক আছে, এটা শাশুড়ি মার ইচ্ছে আর আমরা বাচ্চাদের জন্যই তো করছি। আপনি যা বলবেন মা, ঠিক আছে, আমি সব কথাতেই বলবো আর বলবো বাচ্চাদের জন্যই তো হচ্ছে, তাই তো? এই 3টে শব্দ আমি বলে দেবো। ঠিক আছে, বলবো। গুড, যেন এই 3টে শব্দই বলো। আর এছাড়া কোনো এক্সট্রা শব্দ যদি তুমি বলেছো না, তাহলে বাড়ি এসে রক্ষে নেই তোমার। বলাতে অনামিকা নিজের মুখে আঙুল দেয়। ততক্ষণে প্রিন্সিপাল ম্যাডামের রুম থেকে বেল বেজে ওঠে। সেই শব্দ শুনে শারদা অনামিকা দুজনেই প্রিন্সিপাল রুমে যায়। প্রিন্সিপাল ম্যামকে দেখে শারদা তাকে উইশ করে, কিন্তু অনামিকা নিজের মুখে আঙুল দিয়ে থাকে। কি ব্যাপার শারদা ম্যাডাম, আপনার বৌমা মুখে আঙুল দিয়ে আছে কেন? ও একটু এরকমই পাগল, ওর কথা ছাড়ুন ম্যাডাম। তবে বাচ্চারা বলছিল যে স্কুলে নাকি ক্রিসমাসের সেলিব্রেশন হবে, টাকা দিতে হবে। আমরা কি সঠিক শুনেছি ম্যাডাম? হ্যাঁ, আপনি একদম সঠিক কথাই শুনেছেন। কোনো পার্থক্য না করে আমরা সবার কাছে 100 টাকা করে নিচ্ছি, আর আপনাদের 2জন বাচ্চা। তাহলে তো স্পেশাল ডিসকাউন্ট পাওয়া উচিত ম্যাডাম। আরে না না, কোনো ডিসকাউন্ট নেই। যেহেতু আপনাদের 2টি বাচ্চা, তাই 200 টাকা আপনাদেরকে দিতে হবে। আচ্ছা বেশ ম্যাডাম। কথা শুনে শারদা আশ্চর্য হয়ে অনামিকাকে দেখতে লাগে। বাহ, আপনার বৌমা তো 200 টাকা দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। গুড। প্রিন্সিপাল ম্যাডামের কথা শুনে শারদা একটু অবাক হয়ে বলে, সে কথা নয় ম্যাডাম, আমার বৌমা না। এবার নিজের কথাটা রাখুন, যেটা বলেছেন সেরকমটাই করুন। কি ঠিক তো অনামিকা? এসব শাশুড়ি মারই ইচ্ছে। এরকমটা বলাতে প্রিন্সিপাল আর শারদা দুজনেই অবাক হয়ে অনামিকার দিকে চেয়ে থাকে। বাচ্চাদের জন্যই তো আমরা করছি। অনামিকার এভাবে বলাতে শারদা ভীষণভাবে রেগে যায় আর নিজের দাঁত কটকটাতে লাগে। এসব কাণ্ড আপনি বাইরে গিয়েও করতে পারেন। এখন বাচ্চাদের নামে 200 টাকা আপনি দিয়ে দেন। বৌমা রাজি হয়েছে তো, তাই সেই দেবে। আমি আমি কি করে দেব মা? আমার কাছে তো টাকাই নেই। তাহলে দেবার সময় তুমি তৈরি কেন হয়ে গেছিলে? এভাবে শাশুড়ি বৌমার মধ্যে তর্ক শুরু হয়ে যায়। সেই তর্ক প্রিন্সিপাল ম্যাডাম দেখতে শুনতে না পেরে নিজের চোখ কান বন্ধ করে নেয় আর নিজের সব পেশেন্স হারিয়ে রেগে মেগে তিনি বলেন, আপনারা আমার স্কুলে আছেন, কোনো জঙ্গলে নেই। টাকা দিয়ে আপনারা যেতে পারেন। ততক্ষণে শারদা নিজের যত খুচরো টাকা ছিল সেগুলো বের করে প্রিন্সিপালের টেবিলে রেখে দেয়। তা দেখে প্রিন্সিপাল ভীষণ অবাক হয়ে যায়। তখন তোয়াক্কা না করে শারদা বলে, 20 টাকা কম হতে পারে, অ্যাডজাস্ট করে নেবেন। টাকা জমা করে তারা সেখান থেকে চলে যায়। সারা রাস্তা শারদা অনামিকাকে ভীষণ বকাবকি করে। অনামিকা কোনো উত্তর না দিয়ে চুপচাপ শুধু হেঁটে যায়। হাঁটতে হাঁটতে তারা বাড়ি পৌঁছে যায়। যাও গিয়ে কাঠের চেয়ারটা নিয়ে এসো আর এসে দেওয়ালে লাগাও। আচ্ছা বেশ মা, বলে অনামিকা ভেতরে চলে যায়। তারপর একটা কাঠের চেয়ার নিয়ে এসে তাদের দেওয়াল আর প্রতিবেশীর দেওয়ালের মধ্যেখানে সে রেখে দেয়। শারদা গিয়ে বসে পড়ে আর অনামিকা দাঁড়িয়ে থাকে। তাদের আশেপাশে প্রতিবেশীদের বাড়ি থেকে সিরিয়ালের ডায়লগের আওয়াজ খুব ভালো করে শোনা যাচ্ছিল, আর শাশুড়ি বৌমা সেটাই শুনে এনজয় করছিল। দেখতে দেখতে ঘড়িতে 4টে বেজে যায়। ততক্ষণে হরিশ আর ভাবনা স্কুল থেকে ফিরে আসে। কিপ্টে শাশুড়ি বৌমাকে দেখে, এদের শুধু কিপটেমির বুদ্ধি, ঠাম্মা। এভাবে বলাতে শাশুড়ি বৌমা দুজনেই বাচ্চাদের কাছে আসে। হ্যাঁ গো নাতি সাহেব, তোমাদের প্রিন্সিপাল ম্যাডাম বলল আমরা গিয়ে টাকা দিয়ে এসেছি। যত খুচরো টাকা তোমরা দিয়ে এসেছিল তো, উনি আমাদেরকে সারা স্কুলের সামনে বসিয়ে সে টাকাগুলো গোনা করিয়েছে। তাতে এমনই বা কি হয়েছে? তোমরা খুশি তো? এবার আমি আর বোন বাড়ি ফিরে খুশি হতে চাই। তা কেমন করে? এবার আমরা বাড়িতেই ক্রিসমাস সেলিব্রেশন করতে যাই। আমার হাতে কিছুই নেই বাবা, সব তোমার ঠাকুমার হাতেই আছে। এমনটা বলে অনামিকা সেখান থেকে চলে যায়। এবার বাচ্চারা হরিশ আর ভাবনা ঠাকুমাকে বিরক্ত করতে লাগে ক্রিসমাস সেলিব্রেশনের জন্য। শারদা তাদের ওপরে ভীষণ জোরে চিৎকার করে, তারপর সেখান থেকে চলে যায়। হরিশ আর ভাবনা কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে আসে। অনামিকা তাদের কাছে যায়, তাদের সাথে কথা বলে তাদেরকে বোঝায়।
সেই রাত্রিতে বাচ্চারা না খাবার খেয়ে সবাইকে খুব জ্বালাতন করে। যেহেতু শাশুড়ি বৌমা চাইতো না যে বাচ্চারা খালি পেটে ঘুমোক, তাই তারা ক্রিসমাস সেলিব্রেট করার জন্য রাজি হয়ে যায়। সেদিন ক্রিসমাসের উৎসব ছিল। বাচ্চারা খুব উল্লাসিত ছিল। রমেশ আর প্রসাদও খুব আনন্দিত ছিল। শারদা অনামিকা বাজারে যায় কেক, স্টার, ক্রিসমাস ট্রি কিনে আনার জন্য, যাতে তারা বাড়িতে ক্রিসমাস সেলিব্রেট করতে পারে। বৌমা, মনে করে বলো তো এইসব জিনিসপত্র কোন দোকান থেকে নিলে সস্তায় পাওয়া যাবে? ভালো কথাই বলেছেন মা। আমি আপনার থেকে বেশি এই জায়গাটাকে চিনি না। যদি আপনি এরকম কোনো দোকান জানেন তাহলে আমাকেই ওখানে নিয়ে চলুন না। আচ্ছা বেশ, তাহলে দুজনেই চলো। এই বলতে বলতে তারা হেঁটে যাচ্ছিলই, ততক্ষণে বেস্ট অফারওয়ালা একটা বেকারি দেখতে পায়। তা দেখে শারদা অনামিকা খুব আনন্দিত হয়ে সেই বেকারির ভেতরে যায়। বেকারিওয়ালার সাথে কথা বলে আর একটু দাম কম করার জন্য বলে। তা শুনে বেকারিওয়ালা রেগে মেগে বলে, দেখুন, আধা ঘন্টার ওপরে আপনারা এখানে এসছেন, তখন থেকে বলছেন অফার বাড়ান আর দাম কম করুন, আমার কোনো কথাই শুনছেন না। ব্যাপারটা বুঝছেন না কেন? মনে হচ্ছে না আপনারা কিনবেন। চলুন এখান থেকে বাইরে যান। এভাবে বলাতে বৌমা অনামিকা শারদাকে নিয়ে বেকারির থেকে বাইরে বেরিয়ে আসে। কেন বৌমা, আমি কথা বলছিলাম তো, এভাবে টেনে কেন নিয়ে এলে? আহা মা, এখন ক্রিসমাস সেলিব্রেশন চলছে না, তাই একটা কেকের সাথে একটা অফারে দিচ্ছে তারা। ভালো হয় যদি এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাই। আগে গিয়ে যদি অন্য বেকারি শপে আরো ভালো অফার দেয় তাহলে তো আমাদের টাকাও বেশি বাঁচবে। ঠিক আছে, চলো বৌমা। এভাবে শাশুড়ি বৌমা বলা বলি করে সেখান থেকে আগে বেড়ে যায়। এর মাঝে তারা আরো কিছু বেকারির দোকান আর ক্রিসমাসের ডেকোরেশনের দোকানও দেখে, কিন্তু তারা কোথাও খুব একটা ভালো অফার দেখতে পায় না। হাঁটতে হাঁটতে এবার শাশুড়ি বৌমা খুব ক্লান্ত হয়ে পড়ে। দুজনেরই খুব পিপাসা পেয়ে যায়। বৌমা, আর টাকা দিয়ে কিছু কিনবো না, চলো কারো কাছে চেয়ে নি। শাশুড়ি মার কথায় অনামিকা রাজি হয়ে যায়। তারপর একজনের বাড়িতে তারা যায়। গিয়ে তারা কলিং বেল বাজায়। ভেতর থেকে কল্পনা বেরিয়ে আসে। শাশুড়ি বৌমা কল্পনাকে দেখে নমস্কার জানায়, কিন্তু কল্পনা তাতে তোয়াক্কা করে না। বলুন, আপনাদের কি প্রয়োজন? ম্যাডাম, খুব পিপাসা পেয়েছে, একটু জল দেন না। শারদার এভাবে জিজ্ঞাসা করাতে কল্পনার মনে হয় যে শাশুড়ি বৌমা চোর হবে হয়তো। এখানেই দাঁড়াও, নিয়ে আসছি। একথা বলে কল্পনা ঘরের ভেতরে আসে আর এসে পুলিশকে ফোন করে দেয়। শারদা অনামিকা জলের অপেক্ষায় ছিল, ততক্ষণে সেখানে পুলিশ এসে যায়। এই সেই চোর স্যার যাদের কথা আমি বলেছিলাম। আমরা তো চোর নই স্যার, আমাদেরকে চোর কেন বলছেন? আমরা তো শুধু জল চেয়েছিলাম। আমরা তো জানতাম না আমাদের জল চাই না আর হাত কড়িও চায় না, আমরা এখান থেকে যাই। আপনাদেরকে দেখেই মনে হচ্ছে আপনারা ছেচকা চোর। চলুন পুলিশ স্টেশন চলুন। স্যার স্যার, আমাদেরকে প্লিজ ছেড়ে দিন। শাশুড়ি বৌমা অনেক বিনতি করে, কিন্তু এসআই অরবিন্দ তাদের কোনো কথাতেই কান না দিয়ে অ্যারেস্ট করে সোজা পুলিশ স্টেশনে নিয়ে যায় আর সোজা জেলে পুরে দেয়। স্যার, একবারটি আমাদের কথা শুনুন স্যার। বাচ্চারা ক্রিসমাস সেলিব্রেট করবে বলে কেক, স্টার, ক্রিসমাস ট্রি নিতে আমরা বেরিয়েছিলাম। ভালো অফার পাওয়ার জন্য অনেক ঘোরাঘুরি করেছি, ফলে ক্লান্ত হয়ে যায়, তাই জল খেতে ওখানে গেছিলাম। স্যার, একবারের জন্য আমার শ্বশুরমশাই আর স্বামীকে ফোন করুন। এভাবে বলাতে এসআই অরবিন্দ রমেশ আর প্রসাদকে ফোন করে পুরো ব্যাপারটা জানায়। নিজেদের আধার কার্ড নিয়ে সঙ্গে সঙ্গে তারা পুলিশ স্টেশনে পৌঁছয়। এসআই অরবিন্দর সাথে কথা বলে কৃপণ শাশুড়ি বৌমাকে সেখান থেকে নিয়ে যায়। ততক্ষণে মাঝরাত হয়ে গেছিল। সেখান থেকে তারপর তারা 2-3টে দোকানে যায়, সেখানেও সব স্টক শেষ হয়ে গেছিল। কোনো উপায় না থাকাতে তারা আবার সেই প্রথম দোকানটিতে যায়। সেই দোকানদার শাশুড়ি বৌমাকে চিনে ফেলে আর জিনিসের দাম দুগুণ করে দেয়। যেহেতু আর কোনো উপায় ছিল না, তাই তারা বেশি দাম দিয়ে কেক, স্টার, ক্রিসমাস ট্রি কিনে বাড়ি নিয়ে আসে। ওদিকে বাচ্চারা হরিশ আর ভাবনা দুঃখিত হয়ে ছাতে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় শারদা, অনামিকা, প্রসাদ, রমেশকে আসতে দেখে তারা আনন্দিত হয়ে তাদের কাছে ছুটে যায়। জিনিসপত্র দেখে তারা ভীষণ আনন্দিত হয়। শাশুড়ি বৌমা, বাবা, ছেলে সবাই মিলে খুব সুন্দর করে ডেকোরেট করে। লাইট লাগায়, স্টার লাগায়, ক্রিসমাস ট্রিকে একদম আলোতে সাজিয়ে তোলে। বাইরে টেবিল লাগিয়ে সেখানে কেক রাখে। সব প্রতিবেশীরা সেখানে আসে। সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা। এবার আমাদের বাচ্চারা কেক কাটবে। উপহার স্বরূপ তোমরা সবাই টাকা দেবে, আমাদের উপহার চাই না। শারদা এভাবে বলাতে শারদা আর অনামিকা যে কতখানি কিপটে তা ভেবে সবাই হাসতে লাগে। তারপর বাচ্চারা কেক কাটে। সেখানে উপস্থিত সবাইকে তারা কেক দেয়, কিন্তু কেউ আর টাকা দেয় না।
সবাই কিছু না কিছু উপহার দিয়ে কেক নিয়ে সেখান থেকে চলে যায়। তা দেখে শাশুড়ি বৌমার খুব খারাপ লাগে, কিন্তু সে যাই হোক না কেন, বাচ্চারা সবার সাথে ক্রিসমাস সেলিব্রেট করে খুব আনন্দ পায়। আজকের গল্প কৃপণ শাশুড়ি বৌমার ক্রিসমাস। আমাদের গল্প আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আরও গল্প শুনতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সারদা অল্টারেশন ওয়ার্কস লেখা একটা বোর্ড বাড়ির সামনে টাঙানো ছিল, আর সারদা বাগানে বেঞ্চে বসেছিল। সারদা সেলাই করছিল, সেই দরুন 25 বছরের ছেলে রমেশ ঘরের ভেতর থেকে দুটো নোটবুক নিয়ে বেরিয়ে আসে। মা, আমি কলেজ বেরোচ্ছি, আমার 500 টাকা চাই। 500 টাকা? এত টাকার কি প্রয়োজন বাবা? বলেছিলাম তো মা, কলেজে কিছু বন্ধু আছে, প্রত্যেকদিন কারো না কারো জন্মদিন হয়ে থাকে, আমরা টাকা জড়ো করে তাদের জন্মদিন মানাই। এইসবের আবার কি প্রয়োজন? পড়াশোনা করতে যাও, পড়াশোনা করে ফিরে এসো। আহা মা, বন্ধুদের সামনে আমি লজ্জিত হয়ে পড়ব, দিয়ে দাও না মা। রমেশ এই কথা বলছিলই, ততক্ষণে বাড়ির সামনে থেকে সারদার স্বামী প্রসাদ একটা বড় বোর্ড নিয়ে আসেন। দেখ তো বাবা রমেশ, বোর্ডটা কেমন হয়েছে? ভালো করে পড়ে নিজের মাকে বল। প্রসাদের এভাবে বলাতে রমেশ বোর্ডে লেখা এক একটা শব্দ ভালো করে পড়ে আর নিজের মাকে ভালো করে বুঝিয়ে দেয়। মা, ফাটা প্যান্টের সেলাইয়ের দাম 40 টাকা, লুঙ্গির জন্য 50 টাকা, সিল্কের শাড়ি হলে 100 টাকা, নর্মাল শাড়ি হলে 20 টাকা, আর যদি পার্শ্ববর্তী গ্রাম থেকে কেউ আসে তাকে 20 টাকা আরও এক্সট্রা দিতে হবে, এমনটা বোর্ডে লেখা আছে। এভাবে রমেশ প্রসাদের আনা সেই বোর্ডটাকে ভালো করে পড়ে। তার কথা শুনে সারদা রেগে মেগে বলে, এ কি গো, তুমি এভাবে কেন লিখিয়েছ? শেখর যে বোর্ড লেখে সে 100 টাকা দিতে অনেক ঝামেলা করছিল, 100 টাকা দিচ্ছিল না, তাই আমি তাকে দিয়ে এই বোর্ডটা লিখিয়েছি। সে ঠিক আছে, কিন্তু তোমার ছেলে 500 টাকা চাইছে। ছেলে এখন কলেজে যাচ্ছে, তার তো খরচা আছেই। হ্যাঁ ঠিক আছে, টাকা দিয়ে দাও। এ কথা শুনে সারদা কোনো উত্তর না দিয়ে ঘরের ভেতরে চলে যায়। প্রসাদ ছেলে রমেশের কাছে আসে। শোন, আমি যদি আমার শেয়ারটা না পাই তাহলে এভাবে সাপোর্ট করব না। ঠিক আছে বাবা, আমি যেই কলেজ থেকে ফিরে আসবো তোমাকে 200 টাকা দেব। এ কথা চলছিলই, ততক্ষণে সারদা ভেতর থেকে টাকা এনে রমেশকে দিয়ে দেয়। রমেশ টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। সারদা আবার সেলাই বুনাই করতে লেগে যায়। প্রসাদ গিয়ে রান্নাবান্নার কাজে লেগে পড়েন। ওদিকে রমেশ গিফট কিনে অনামিকার কলেজের রাস্তার কাছে দাঁড়িয়ে অনামিকার জন্য অপেক্ষা করতে লাগে। কিছুক্ষণ পরে অনামিকা ট্র্যাডিশনাল জামা কাপড় পরে হাতে বই নিয়ে সে কলেজের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতে লাগে। খুব কাছে আসার পরে, হাই অনামিকা। হাই রাম, কলেজ না গিয়ে তুমি এখানে কি করছো? আমি তোমারই অপেক্ষা করছিলাম অনামিকা, কিছু কথা বলার আছে। কলেজ যাওয়ার পথেও কথা বলা যাবে, চলো। না না অনামিকা, আমি এখানেই বলবো, আমি কলেজে গিয়ে কিছুই বলতে পারবো না। সিরিয়ালের মতন ডায়লগটাকে টেনো না, যা বলার আছে সোজা সোজা বলোই না। আই লাভ ইউ অনামিকা, আমি তোমাকে খুব পছন্দ করি, তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না, আমার তোমাকে চাই। এভাবে বলে সে নিজের দুটো চোখই বন্ধ করে নেয়। সে ভেবেছিল অনামিকা রাগারাগি করবে না আর সে থাপ্পড়ও খাবে না। কিছুক্ষণ পরে রমেশ নিজের দুটি চোখ খুলে দেখে অনামিকাকে। এই সব কিছু হালকায় নাও, ভালোবাসার জন্য আমার কাছে সময় নেই। আমি একজন খুব বড় মডেল হতে চাই, আর সেই পথে আমি বেরিয়ে পড়েছি। এখন স্ত্রী, তারপর মা, এসব হতে চাই না। সে কথা নয় অনামিকা, শুধু বলো তুমি পছন্দ করো, তারপর যতদিন তুমি চাইবে আমি অপেক্ষা করতে রাজি আছি। বন্ধুর মতন তুমি ঠিক আছো রাম, কিন্তু লাভারের মতো না। আই এম সরি। এমনটা বলে অনামিকা সেখান থেকে চলে যায়। রমেশ চোখে জল নিয়ে এগিয়ে যেতে লাগে। তখন প্রায় বিকেলবেলা। সারদা সেলাই মেশিনে কিছু সেলাই করছিল। ততক্ষণে একটি ময়ূর, যার পায়ে আঘাত লেগেছিল, সারদার বাগানে এসে ঢোকে। ময়ূরটিকে আহত দেখে সারদা সঙ্গে সঙ্গে তাকে হাতে তুলে নেয়। সে কি, একটু হলুদ লাগিয়ে দি, এই ময়ূরের তো আঘাত লেগেছে। এরকম বলাতে প্রসাদ ভেতরের থেকে হলুদের বাক্স আর একটা কাপড় নিয়ে আসে। সারদা পায়ে পটি বেঁধে দেয়। ততক্ষণে সারদার ফোনটা বেজে ওঠে। হ্যালো, কে বলছেন? আমি সরকারি হাসপাতাল থেকে নার্স বলছি। নার্স? আপনার কোনো কাপড় তো আমার কাছে নেই। আপনাদের ছেলে কিছু একটা পয়জন খেয়েছে, তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন। এরকমটা বলে নার্স ফোন রেখে দেয়। সারদা ঘাবড়ে গিয়ে কাঁদতে কাঁদতে প্রসাদকে পুরো ব্যাপারটা বলে। দুজনেই কাঁদতে কাঁদতে ওই ময়ূরটিকে বাড়িতে রেখে
অটোতে বসে হাসপাতালে যায়। রমেশ বিছানায় শুয়েছিল। কাঁদতে কাঁদতে সারদা তার কাছে যায়। কেন রে, এরকম কাজ কেন করলি? অনামিকার জন্য বাবা। তারপর কাঁদতে কাঁদতে রমেশ নিজের মা বাবাকে অনামিকার ব্যাপারে পুরো ব্যাপারটা খুলে বলে। ওই মেয়েটার জন্য তুই তোর মার থেকে দূরে হয়ে যেতে চাস? মা, ওকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না মা। তুই অনামিকাকে চাস আর আমি তোকে চাই। আমি একবার গিয়ে ওর সাথে কথা বলে দেখব, চল। এরকমটা বলে তারপর রমেশকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরে যায়। পরের দিন সকাল সকাল ওই ময়ূরটা বাগানে ঘুরে বেড়াচ্ছিল। প্রসাদ রান্নাবান্না করছিলেন আর সারদা অনামিকার বাড়িতে গেছিল তার সাথে কথা বলার জন্য। অনামিকার বাবা সুদর্শন আর মা বিমলা তারা যখন রমেশের ব্যাপারে জানতে পারে নিজেদের মেয়েকে খুব বকাবকি করে। ঠিক সেই সময় সারদা সেখানে গিয়ে হাজির হয় আর পুরো ব্যাপারটা খুলে বলে। মাসিমা, আমি কি বলতে চাইছি সেটা আপনি বুঝতেই পারছেন না। আমি এখন বিয়ে করতেই চাই না। আমি একজন খুব বড় মডেল হতে চাই। বিভিন্ন স্টুডিওতে আমাকে যেতে হবে, অনেক লোকেদের সাথে দেখা করতে হবে। বিয়ের পরে তোমার যে স্টুডিওতে যাওয়ার ইচ্ছে তুমি যেতে পারো অনামিকা। যার সাথে দেখা করার ইচ্ছে করতে পারো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। একথা শোনার পরে অনামিকা চিন্তা ভাবনা করতে লাগে। বেশ অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে অনামিকা সিদ্ধান্ত নেয় যে সে রমেশকে বিয়ে করবে। তারপর একটা ভালো মুহূর্ত দেখে রমেশ আর অনামিকার মন্দিরে গিয়ে বিবাহ সম্পন্ন হয়। এবার কলেজ যাওয়া মেয়ে অনামিকা রমেশের স্ত্রী হয়ে দাঁড়ায়। জামাকাপড় সেলাই করা সারদা আর রান্না করা প্রসাদের বৌমা। এরপরেও সারাদিন কোনো কাজকর্ম না করে শুধু টিভি চালিয়ে ফ্যাশন টিভি সে দেখতে থাকতো। সারদা ময়ূরের দেখাশোনা করত, তার সাথে মাঝে মধ্যে খেলা করত আর জামা কাপড় সেলাই করে সে টাকা রোজগার করত। প্রসাদ রান্না বান্না করতেন আর অনামিকা আজ এখানে শুটিং আছে, কালকে ওই স্টুডিও যাওয়ার আছে, এসব কথা বলে সে সারদার কাছে টাকা নিয়ে বেরিয়ে যেত। তখন একদিন, এখানে ছেলের খরচার থেকে বেশি বৌমার খরচা, আর যদি কিছু বলতে যাও সে বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু সেটা ছেলে সহ্য করতে পারবে না, আমরা তাকে হারিয়ে ফেলবো। এই ভেবে সে রাত দিন না দেখে শুধু সেলাই করতেই থাকত। তখন একদিন অনামিকা খুব দুঃখিত অবস্থাতে বাগানে ফুল গাছের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছিল। তাকে দেখে সারদা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে বৌমা, তুমি এত দুঃখিত কেন? তেমন কিছু না মা, যেখানেই যাচ্ছি সবাই বলছে নতুন নতুন ভ্যারাইটি চাই, নতুন নতুন পোজের ছবি চাই। সব পোজ দিয়ে আমি ছবি তুলিয়েছি, যারাই দেখে তারা বলে ভালো। যখন কোনো প্রয়োজন থাকবে তখন তারা ফোন করে জানাবে। এভাবে দুঃখ পেলে কি করে হয় মা? আরও একটু চেষ্টা করো। এভাবে চিন্তিত থাকলে কি করে হবে বলো? অনেক হয়েছে মা, এভাবে রান্না বান্না না করে ঘরের কাজকর্ম না করে আপনাকে আর বাবাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আপনারা আমাকে নিয়ে কত চিন্তায় থাকেন। বৌমা, এত চিন্তা করো না, চোখে কালি পড়ে যাবে। তুমি তোমার চেষ্টা জারি রাখো, আমরা আমাদেরটা দেখব। এই বলে সারদা ঘরের ভেতরে চলে যায়। সেই রাতে রমেশ খুব আরাম করে ঘুমুচ্ছিল, কিন্তু অনামিকা চিন্তিত অবস্থায় বাড়ির ভেতরেই পায়চারি করছিল। প্রসাদও খুব আরাম করে ঘুমুচ্ছিলেন, কিন্তু সারদার মনে কিছু একটা চলছিল আর সে জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দিকে দেখছিল। পরের দিন সারদা যখন ময়ূরটিকে খাবার খাওয়াচ্ছিল, সে নিজের বৌমার কষ্টের কথা সে ময়ূরটিকে জানায়। ততক্ষণে ময়ূরটি পাখাগুলো তুলে ঝটকা দেয় আর তার সঙ্গেই সব পাখাগুলো নিচে পড়ে যায়। মাটিতে পড়া ময়ূরের পাখাগুলোকে দেখে সারদার মাথায় একটা বুদ্ধি খাটে এবং সে মনে মনে খুব আনন্দিত হয়ে ওঠে। আমি যদি ময়ূর পাখা দিয়ে ড্রেস বানাই তাহলে একটা নতুন ভ্যারাইটি দেখা যাবে। এরকমটা ভেবে সারদা দেরি না করে সঙ্গে সঙ্গে সেই পাখাগুলোকে তুলে মেশিনের কাছে নিয়ে আসে। সারাদিন সারদা না কিছু মুখে ঠাকায়, না চা খায়, না খাবার খায়, কিন্তু ওই ময়ূর পাখা দিয়ে একটা খুব সুন্দর সে জামা তৈরি করে দেয়। বৌমা, অনামিকা, একবার বাইরে এসো দেখি। এভাবে সারদা ডাক দেয়। ডাক দিতেই অনামিকা বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে তার হাতে ওই ময়ূর পাখাওয়ালা ড্রেসটা সে রেখে দেয়। বৌমা, এই ড্রেসটা আমি তোমার জন্য বানিয়েছি ময়ূর পাখা দিয়ে। এটা পরে ভালো ভালো ছবি তোলো এবং বন্ধু বান্ধবদেরকে সবাইকে পাঠাও। অনামিকা খুব আনন্দিত হয়ে সেই ড্রেসটা ভেতরে নিয়ে যায় আর পরে সারদার কাছে আবার ফিরে আসে। সেই ময়ূর পেখমওয়ালা ড্রেস পরে অনামিকা একদম মডেলের মতন লাগছিল। রমেশ অনামিকার ফটো তুলতে লাগে।
অনামিকাও সেই ড্রেসটি পরে বিভিন্ন রকমের পোজ দিয়ে অনেক ছবি তোলায়। রমেশ বিভিন্ন রকমের পোজে ছবি তুলে অনামিকার একটা ভালো ফটোশ্যুট করে দেয়। অনামিকার ময়ূর পাখাওয়ালা ড্রেসের ছবিগুলো সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এবং ছবিগুলো ভাইরাল হয়ে যায়। ভীষণভাবে লোকেরা সেই ছবিগুলো পছন্দ করে এবং অনামিকা অনেক লাইকস পায়। সোশ্যাল মিডিয়াতে এভাবে ভাইরাল হওয়ার ফলে অনামিকার খুব নাম ডাক হয় এবং সে খুব বড় ফেমাস মডেল হয়ে ওঠে। ফেমাস মডেল হয়ে অনামিকা অনেক টাকা রোজগার করে। সেই টাকা দিয়ে সে নিজের শাশুড়ি, নিজের শ্বশুর মশাই এবং নিজের স্বামীর খুব ভালো করে দেখাশোনা করতে লাগে। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।